কেন এই কথা বলছি সেটা জানলে তোমাদের মাথা ঘুরে যাবে। এইভাবে চলতে চলতে রমেশ এবং আমার মায়ের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে, আর ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়। তারপর আমি দরজার নিচ দিয়ে উঁকি মেরে দেখি যে রমেশদার পা মাটি থেকে অনেকটাই ওপরে হাওয়ায় ভাসছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 428 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে দিয়া, তবে দিয়া যে ঘটনাটা পাঠিয়েছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সঙ্গত কারণে দিয়া নিজের পদবি উল্লেখ করেনি, কারণটা যথার্থ। তোমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। দিয়ার পরিবারের সঙ্গে ঘটে গিয়েছিল এমন একটা ঘটনা যেটা তাদের পরিবারকে ছাড়খাড় করে দিয়েছিল। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্মৃতি রঞ্জন ঘোষ, এবং স্মৃতি রঞ্জন ঘোষ এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছে। এটা তার পাঠানো প্রেতপক্ষে দ্বিতীয় ঘটনা। আজকের এপিসোড হতে চলেছে জমজমাট। দুটো ঘটনাই তোমরা মন দিয়ে শুনো, এবং এপিসোডের শেষে জানাতে ভুলবে না যে দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে ভালো লাগলো। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 428 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হাই রাজদা, কেমন আছো? আমি একজন প্রেতপক্ষ চ্যানেলের নিয়মিত শ্রোতা। প্রেতপক্ষ চ্যানেলের ঘটনাগুলো আমার খুবই ভালো লাগে, তাই আজ ভাবলাম আমার জীবনের একটি ঘটনা তোমাকে পাঠাবো। এই প্রথমবার ঘটনা পাঠাচ্ছি। আমার নাম দিয়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। এই ঘটনা আমার জীবনেরই ঘটনা, আমার মায়ের সাথে ঘটে যাওয়া। বলতে পারি এই ঘটনার পর আমাদের জীবন পাল্টে গিয়েছিল, আর আমাদের পুরো পরিবার আলাদা হয়ে গিয়েছিল। শুরু করছি ঘটনা। আমাদের পরিবারে আমরা ছিলাম 4 জন। আমি, আমার মা, আমার ভাই আর আমার বাবা। তখন আমার বয়স ছিল 10 বছর, আর আমার ভাই 3.5 বছরের। আমার বাবা শিলিগুড়িতে চা পাতা প্যাকিং করার একটা কোম্পানিতে কাজ করত, আর আমরা শিলিগুড়িতে একটা পাড়াতে ভাড়া বাড়িতে থাকতাম। আর আমাদের আসল বাড়ি ছিল জলপাইগুড়িতে, যেখানে আমার ঠাকুরমা, ঠাকুরদা, জেঠুরা থাকতেন। আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির উল্টো দিকেই ছিল একটা দোতলা পুরো বাড়ি, একেবারে আমাদের বাড়ির সোজাসুজি। তখন আমরা নতুন ওই বাড়িতে ভাড়া এসেছি। কিছুদিন যেতে না যেতেই পাড়াতে অনেক বন্ধু বান্ধব জুটে যায়, আর আমরা বিকেলবেলা সবাই একসাথে খেলাধুলা করতাম। কিন্তু আমার একটা জিনিস খুবই অবাক লাগতো। আমরা যখন বিকেলবেলায় সব বন্ধুরা একসাথে খেলতাম, তখন আমি দেখতাম যে ওই পোড়ো বাড়ির সামনে একটি মেয়ে জামা পরে দাঁড়িয়ে থাকতো, আর আমাদের দিকে এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। আমি ভাবতাম যে আমরা এত বন্ধুরা খেলাধুলা করি, ওই মেয়েটা কেন আমাদের সঙ্গে খেলতে আসে না। একদিন আমি আমার অন্য বন্ধুদের জিজ্ঞাসা করি যে ওই মেয়েটি কেন আমাদের সাথে খেলতে আসে না রে। তখন ওরা বলে যে, কোথায় মেয়ে, কাকে দেখছিস? আমরা তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমি আঙ্গুল দিয়ে ওই দিকে ইশারা করে দেখাতে থাকি। ওরা বলে, এই তুই কি পাগল হয়েছিস নাকি? ওখানে তো কেউ নেই। আমার এই ব্যাপারটা একটু অবাক লাগে, কিন্তু আমি পরক্ষণে সেটা ভুলে যাই। আমি শিলিগুড়িতে একটা গার্লস স্কুলে পড়তাম। তো আমাদের স্কুলে গরমের ছুটি হয়েছিল 1 মাসের জন্যে। আমি বাবার কাছে জেদ ধরলাম ঠাকুমাকে এনে দিতে হবে। অনেকদিন ঠাকুমাকে দেখিনি। তো বাবা বলল, ঠিক আছে, ঠাকুমাকে নিয়ে আসবে, তোদেরও ভালো লাগবে। এখানে বলে রাখি, আমার ঠাকুমা কিন্তু এক অদ্ভুত মানুষ। তিনি অনেক কিছু দেখতে পেতেন যা আমরা সাধারণ চোখে দেখতে পেতাম না। এটা কোনো অলৌকিক শক্তি কিনা জানি না, তবে আমার মায়ের মুখ থেকে শোনা যে তিনি নাকি নেগেটিভ কোনো এনার্জি আশেপাশে থাকলে দেখতেও পেতেন, অনুভবও করতে পারতেন। তো বাবা ঠাকুমাকে শিলিগুড়িতে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমার ঠাকুমা লাঠি নিয়ে হাঁটতেন, আর তাই ওনাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া হতো।
এখানে বলে রাখি, সেই ভাড়া বাড়ির বাথরুম আমাদের বাড়ির পেছন দিকটায় ছিল, সেই পোড়ো বাড়ির একেবারে লাগোয়া। তো একদিন রাতে আমার ঠাকুমা বাথরুমে গেল সঙ্গে আমার মাকে নিয়ে। এমনিতে তখন কিছুই ঘটেনি। পরের দিন সকালে চা খাওয়ার সময় আমার ঠাকুমা আমার মাকে বললেন যে তিনি নাকি ওই পাশের বাড়িতে একটি মেয়েকে রাতের বেলায় ছাদে কাপড় মেলতে দেখেছেন। আমার মা শুনে অবাক হয়ে যায়। ওই পোড়ো বাড়িতে যেখানে কেউ থাকে না, রাতে আবার কাপড় শুকোতে যাবে কে? মা বললেন, আচ্ছা, পাশের বাড়ির যিনি কাকিমা আছেন তাকে জিজ্ঞাসা করব যে ওই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে রাতের বেলায় উঠেছিল কিনা। মা ঠাকুমাকে এও বলে যে আমিও নাকি ওই বাড়ির সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছি বিকেল বেলা খেলার সময়, যেটা ঘটনায় আগেই জানিয়েছি। মা পাশের বাড়ির কাকিকে ডেকে একদিন জিজ্ঞাসা করলেন যে ওই বাড়িতে কি আছে গো? তখন ওই কাকি বললেন, আরে কাউকে বলো না, আমারও শোনা কথা। ওই বাড়িতে নাকি একটা বাচ্চা মেয়েকে ওই বাড়ির মালিক রেপ করে মেরে ফেলে। ওই বাড়ির দম্পতির কোনো সন্তান ছিল না। একটা 13 বছরের বাচ্চা মেয়েকে বাড়ির কাজকর্ম করার জন্য রাখা হয়েছিল, কিন্তু ওই বাড়ির মালিক মদ্যপান করে রাতে বাড়ি ফিরলে ওই বাচ্চা মেয়েটিকে অত্যাচার করত। একদিন তার বউ বাপের বাড়ি গিয়েছিল আর বাচ্চা মেয়েটিকে তার বাবা মার কাছে দিয়ে এসেছিল, কিন্তু তার মদ্যপ স্বামী এত বদমাইশ, রাতের বেলায় মিথ্যে কথা বলে মেয়েটির বাবা মার কাছ থেকে সেই মেয়েটিকে নিয়ে আসে। বলে মালকিন বাড়িতে ফিরে এসেছে। তার বাবা মা যদিও বলেছিল যে এই তো গেল গতকাল আর মালকিন আজই চলে এলো। শেষমেশ সেই ভদ্রলোকের কথায় বিশ্বাস করে সেই মেয়েটির বাবা মা মেয়েটিকে ছেড়ে দেয় সেই ভদ্রলোকের সাথে। আর করবেও বা কি, গরিব মানুষ, সেই মেয়েটি কাজ করত বলে 2 পয়সা পেত তারা। এই বলে সে মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং রাতের বেলায় মদ্যপ অবস্থায় মেয়েটির ওপর অত্যাচার করে গলা টিপে খুন করে ফ্যানের সাথে দড়িতে ঝুলিয়ে দেয়। তারপরে সব জানাজানি হলে সেই বাড়িতে ভাঙচুর হয় এবং সেই লোকটির জেল হয়। ঘটনাটি শুনে আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু করারও কিছু ছিল না। জানি না সেই মেয়েটি কেন আমাদের দেখা দিচ্ছিল, শুধু ভগবানের কাছে বলতে পারি তার আত্মা যেন শান্তি পায়। এই ঘটনার কয়েক মাস পরেই আমরা জলপাইগুড়ি চলে আসি, কারণ আমার ঠাকুরদা অসুস্থ ছিলেন। সেই জন্য তিনি 4 ছেলের মধ্যে জমি ভাগাভাগি করে দিতে চেয়েছিলেন। সেই ভাইদের মধ্যেই আমার বাবা ছিল সবচেয়ে ছোট। জমি ভাগ হওয়ার পর আমাদের ভাগের জমিতে আমার বাবা একটি ছোট বাড়ি তৈরি করেন, আর আমরা 4 জন সেই বাড়িতে সুখে শান্তিতে আনন্দে থাকতে শুরু করি। আমাদের ভাগের জমিতে বাবা যে বাড়িটা বানিয়েছিল সেই জমির কোনায় ছিল একটা কুয়ো, কিন্তু আমরা সেই বাড়িতে ওঠার পর সেই কুয়ো ব্যবহার করতাম না। শুধু বাবা অ্যাসবেস্টসের একটা বড় শীট দিয়ে সেই কুয়োর মুখ ঢেকে দিয়েছিল। কিন্তু ওই যে বলে না, সুখের দিন বেশি দিন টেকে না। এরপরে এমন একটা ঘটনা ঘটে যেই ঘটনা আমাদের জীবনের রাস্তা বদলে দেয়। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির লোকেদের সাথে আমাদের ভালোই ভাব জমে ওঠে, কারণ সেই বাড়ির ছোট 2 মেয়ে আমার খুব ভালো বান্ধবী হয়ে গিয়েছিল। সেই 2 বান্ধবীর ছিল 3 দাদা, আর সেই 3 দাদার মধ্যে মেজো দাদার সঙ্গে আমাদের বাড়ির সবার খুব ভালো সম্পর্ক ছিল। তার নাম রমেশ। একসঙ্গে লুডো খেলা, হাসি মজা করা, পিকনিকে যাওয়া, এমনকি আমাদের পরিবারের সঙ্গে রমেশ ঘুরতেও যেত। আমার মাকে সে কাকি বলে ডাকত। মায়ের সঙ্গে তার বয়সের বেশি পার্থক্য ছিল না। খুব জোর 7 বছরের বড় ছিল আমার মা রমেশের থেকে। কেন এই কথা বলছি সেটা জানলে তোমাদের মাথা ঘুরে যাবে। এইভাবে চলতে চলতে রমেশ এবং আমার মায়ের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে, আর ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়। আমিও তাদের অনেকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, কতবার ভেবেছি যে বাবাকে বলবো, কিন্তু আমার মা আমায় যেভাবে ভয় দেখাতো তাতে আমার সাহস হয়ে ওঠেনি। মা বুঝতে পেরে গিয়েছিল যে আমি ব্যাপারটা বুঝে গেছি, তাই মা আমাকে সব সময় বলতো,
তুই যদি বাবাকে কিছু বলিস তাহলে আমি আত্মহত্যা করব। আমি সব কিছু দেখেও না দেখার মতো ভান করতাম আর মনে মনে ভাবতাম এর পরিণতি খুবই খারাপ হবে। একদিন সেই রমেশ আমার মাকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু মা রাজি হয় না। মা বলে যেভাবে সম্পর্ক চলছে এইভাবেই চলুক, কিন্তু রমেশ সেটা মেনে নিতে রাজি নয়। একদিন তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে রমেশ আমার মাকে মারতে শুরু করে। বেগতিক দেখে আমি বাধা দিতে যাই আর রমেশকে 2-3টে থাপ্পড় মারি। আমার কাছে থাপ্পড় খেয়ে রমেশ একটু থতমত খেয়ে যায় আর কাকুতি মিনতি করে আমার পা ধরে ক্ষমা চায় আর বলে, আমি খুব খারাপ, আমি তোর মায়ের যোগ্য নই, আমি খুব খারাপ, আমি খুব খারাপ। এই বলে সে নিজের বাড়ি চলে যায়। এখানে আগে বলা হয়নি রমেশ আর আমার মায়ের পরকীয়ার সম্পর্কের জন্যে রমেশদের বাড়ির বাকি লোকজনেদের সাথে আমাদের সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল। রমেশকে তারা আলাদা করে দিয়েছিল। তাদের বাড়ির পিছনে একটি আলাদা ঘর ছিল, সেখানেই রমেশ থাকত। রমেশ চলে যাওয়ার পরে মা আমাকে বলল যে, জানা একটু দেখে আয় ও কি করছে। প্রথমে আমি না করি, কিন্তু মা বারবার বলতে থাকায় আমাকে যেতেই হয়। আর আমি গিয়ে দেখি রমেশদার ঘরের দরজা বন্ধ। আমি অনেকবার ডাকি কিন্তু কোনো সাড়া পাই না। তারপর আমি দরজার নিচ দিয়ে উঁকি মেরে দেখি যে রমেশদার পা মাটি থেকে অনেকটাই ওপরে হাওয়ায় ভাসছে। এই দৃশ্য দেখে আমার একটু খটকা লাগে আর আমি বাড়ি এসে মাকে জানাই। মা বলে ওর জেঠিমাকে গিয়ে বলতে ওকে ডাকতে। আমি রমেশের জেঠিমাকে গিয়ে বলি, তারা এসে অনেক ডাকাডাকি করে কিন্তু সে দরজা খোলে না। তখন পাড়ার ছেলেদের ডেকে দরজা ভাঙা হয় এবং সবাই দেখে রমেশ নিজের ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আর ওর জিভ অনেকটা লম্বা হয়ে বেরিয়ে আছে। কি বিভৎস সেই দৃশ্য! আমরা সবাই দেখে চিৎকার করে উঠি। রমেশকে নিয়ে তার বাড়ির লোক হাসপাতালে চলে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর অন্যদিকে আমার মা এই খবর শুনে পাগলের মতো আচরণ করতে থাকে আর সবার চোখের আড়ালে সে দৌড়ে গিয়ে আমাদের বাড়ির পেছনের কুয়োতে ঝাঁপ দেয়। আমি আমার মাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তার সাথে পেরে উঠিনি, কারণ তখন আমি 11 বছরের একটা বাচ্চা মেয়ে। কি বা করতাম? মা কুয়োতে পড়ে গেল। তারপর সবাই জড়ো হলো সেখানে। ফায়ার ব্রিগেড ডাকা হলো। মায়ের দেহ তোলা হলো সেই কুয়ো থেকে, নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মাকে যখন সেই কুয়ো থেকে তোলা হলো তখনও তার নিঃশ্বাস চলছে। এদিকে আমি আমার ছোট ভাইকে নিয়ে ঠাকুমার কাছে গেলাম। গিয়ে দেখি বাবা ঠাকুমার কাছেই বসে আছে আর কান্না করছে। আর ওইদিকে রমেশের বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। তাদের ছেলে মারা গেছে, তারা তো ক্ষিপ্ত হবেই, সেটাই স্বাভাবিক। মুহূর্তের মধ্যে আমাদের সংসারটা যেন ছিন্ন ভিন্ন ওলটপালট হয়ে গেল। আমার বাবা দিদার বাড়িতে খবর পাঠালো। তারপর আমার দিদা, মামা, মামি সন্ধ্যাবেলায় এসে পৌঁছালো এবং এসে দেখলো আমাদের বাড়ি ঘরের এই অবস্থা। তারপর আমাদের 2 ভাই বোন আর বাবাকে নিয়ে তারা চলে গেলেন হাসপাতালে। সেখানে আমার মাকে দেখে আমার দিদা খুবই রেগে যান, কারণ আমার মা সেখানে একই কথা বলে যাচ্ছে, আমার রমেশ আর বেঁচে নেই, আমিও বাঁচব না, আমার রমেশ আর বেঁচে নেই। তখন আমার দিদা বলে, রমেশ মরেছে তো তোর কি? তুই তোর নিজের সংসার সামলা, বেয়াদব মেয়ে ছেলে, লজ্জা নেই তোর? তারপর আমি আর আমার ভাই মামার বাড়িতে চলে আসি আর বাবা মায়ের কাছে থেকে যায় হাসপাতালে। দিদার বাড়ি আসার পর মামা মামি আমাদের কেমন একটা তাচ্ছিল্যের চোখে দেখতেন। তারা কথায় কথায় আমাদের 2 ভাই বোনকে কটু কথা বলতেন। বারবার আমাদের এটা শুনতে হতো, তোদের মা একটা দুশ্চরিত্রা, এই বাড়িতে তোরা থাকবি না। কিন্তু যেহেতু দিদা চাকরি করতেন এবং মোটা টাকা পেনশন পেতেন, গোটা পরিবারটাই চলতো সেই পেনশনে, তাই তার উপরে কেউ কথা বলতে পারত না। কিন্তু মামা কিছু করতে না পারলেও তাদের ভেতরে ভেতরে খুবই রাগ হতো, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারতাম। আমাদের যখন তারা উল্টোপাল্টা বলতো, দিদা তাদেরকে বলতেন, ওর মা ঠিক হলে ওরা চলে যাবে,
কিন্তু মামা মামি যেন মনে মনে এটাই চাইতো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাই। এদিকে মা সুস্থ হলো, কিন্তু সেই বাড়িতে আর ফেরা হলো না। পাড়ার লোকেদের আক্রোশ, গালমন্দ, তাই দিদা আমার মাকে এক আত্মীয়ার বাড়িতে রাখলেন। সেখানে মা সুস্থ হয়ে উঠল। তারপর অন্য জায়গায় একটা ঘর ভাড়া ঠিক করা হলো। কতদিন আর আত্মীয়ের বাড়িতে থাকবে? সবই স্বাভাবিক চলছিল, কিন্তু মা রমেশকে ভুলতে পারছিল না। মা বলতো রমেশ তার আশেপাশেই ঘোরাঘুরি করছে। রমেশ নাকি মাকে বলে সে তাকে তার সাথে নিয়ে যাবে। এই কথা শুনে আমি আমার দিদা খুব চিন্তায় পড়ে যেতাম। আর আমার দিদা আমাদেরকে বলতো, তোদের মাকে কখনো একা ছাড়বি না। তারপর দিদা আমাকে মায়ের কাছে রেখে নিজের বাড়ি চলে গেলেন। আমি, মা আর ভাই একসাথে থাকতে শুরু করলাম সেই ভাড়া বাড়িতে। বাবা কাজের জন্যে জলপাইগুড়ির বাড়িতে থাকতো ঠাকুমার সঙ্গে। আমাদের সাথে দেখা করতে বাবা মাসে 2 বার আসতো। একদিন সন্ধ্যাবেলায় মা টিফিন বানাচ্ছিল, আর আমি আর আমার ভাই পড়াশোনা করছিলাম। ঠিক সেই সময় আমি দেখতে পেলাম আমাদের ঘরের দরজার বাইরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি বারবার জিজ্ঞাসা করলাম, কে 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 বাইরে? কোনো উত্তর এলো না। তারপর মা বিরক্ত হয়ে নিজেই দরজাটা খুলল। ভেবেছিল মনে হয় বাবা এসেছে, কিন্তু না, মা দেখল। আর সত্যি কথা বলতে আমিও দেখেছিলাম একটা ছায়ামূর্তি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ঘরের পেছনের দিকে চলে যায়। এত দ্রুত গতিতে সেই ছায়ামূর্তি চলে গেল, কোনো সাধারণ মানুষের পক্ষে এত দ্রুত গতিতে যাওয়া সম্ভবই নয়। মা তাড়াতাড়ি দৌড়ে গেল বাড়ির পেছনের দিকে, আর গিয়ে দেখল একটা কালো কুচকুচে বিড়াল বাড়ির পেছন দিকে বসে আছে। বিড়ালটা কি ভয়ঙ্কর! মা ঘরে এসে একটা অদ্ভুত কথা বলল। ওটা বিড়াল নয়, ওটা নাকি রমেশ ছিল। আমরা ভাবলাম মা কি পাগল হয়ে গেল নাকি। মা বলতে আরম্ভ করলো, রমেশের মতো আমি একটা জামা প্যান্ট পরা মানুষ দেখেছি। আমি সামনে যেতেই ওটা বিড়াল হয়ে যায়। আমি তো শুনে অবাক। মনে মনে ভাবলাম রমেশ কি মরেও পেছন ছাড়েনি? মা ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠত, আর আমাকে বলতো রমেশ তার স্বপ্নে এসে বলে তাকে সে সঙ্গে নিয়ে যাবে। সে মরে গিয়েও এখনো মাকে খুব ভালোবাসে। আমি চিৎকার করে বলতাম, তোমাকে রমেশ আমি থাকতে কখনোই নিয়ে যেতে পারবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই ছায়ামূর্তিটি আমাদের প্রতিদিন বিরক্ত করতে আরম্ভ করলো। কখনো রাতের বেলায় সেই ছায়ামূর্তিটাকে দেখি জানলার বাইরে দাঁড়িয়ে কাঁদে, আবার কখনো বাড়ির চারিপাশে দৌড়াদৌড়ি করে। এইভাবে আরো 3 মাস কেটে যায়। আমাদের স্কুল যাওয়া বন্ধ। বাবা একদিন বলল, এবার তোরা স্কুল সার্টিফিকেট তুলে এনে এখানকার স্কুলে ভর্তি হ। আরে তোদের পড়াশোনার তো খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তাই ঠিক হলো যে আমি আর আমার বাবা জলপাইগুড়ি যাব, 2 দিন থেকে আসবো ঠাকুমার কাছে। এদিকে ভাইও জেদ ধরল যে সেও যাবে আমাদের সাথে। কিন্তু বাবা বলল, তোকে যেতে হবে না, তুই মায়ের সঙ্গে থাকবি। কিন্তু সে কান্নাকাটি জুড়ে দিল। এই দেখে মা বলল, আরে বাবা নিয়ে যাও, আমার কিচ্ছু হবে না, আমি আগের থেকে অনেক ভালো আছি। পরের দিন সকালেই আমরা রওনা দিলাম। আমার মন ছিল না মাকে একা ছেড়ে যেতে, কিন্তু যেতেই হলো। আমরা জলপাইগুড়ি পৌঁছাই পরের দিন দুপুরবেলা। কিন্তু যে কাজের জন্য এসেছি সে কাজ তো হলোই না। পাশের বাড়িতে ফোন এলো। ফোন পেয়ে বাবা অস্থির হয়ে উঠল আর আমাদেরকে বলল, এখনই আমাদের বাড়ি ফিরতে হবে। আমি ভাইকে রেডি করি, আর আমি নিজেও রেডি হয়ে রওনা দিলাম বাবার সঙ্গে। আমি রাস্তাতে বারবার জিজ্ঞাসা করতে থাকলাম বাবাকে যে কি হয়েছে, কিন্তু আমার বাবা আমাকে কিছুই বলল না, শুধু বলল, চল তারপর বুঝতে পারবি। তারপর বাবা বাস থেকে নেমেই প্রথমে থানায় গেল। তখন আমি বুঝলাম যে কিছু তো গন্ডগোল হয়েছে। পুলিশ স্টেশনে গিয়ে যখন বাবা কথা বলল, সেখানে বাবারই এক পরিচিত ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। পুলিশ আমাদের 2 ভাই বোনকে দেখে বলল, হে, এত ছোট 2 বাচ্চা রেখে মাটা এমন কাজ করলো, খুব ভুল কাজ। তারপর সেখান থেকে আমরা ভাড়া বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম আমার মামা দিদা সব বসে আছে, আর দিদা খুব
খুব কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দিদা? দিদা বলল, তোর মা কাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দিদা চিৎকার করে বলতে থাকে, ওই রমেশ তোর মাকে নিয়ে গেছে। অলক্ষী ছেলেটা মরেও শান্তি দিল না আমার মেয়েটাকে, আর এভাবে সব শেষ হয়ে গেল। মায়ের জীবন শেষ হওয়ার সাথে সাথে আমাদের জীবন কিন্তু শেষ হয়নি। জীবন তো থেমে থাকে না। আমি চলে আসলাম দিদার বাড়ি, আর ওখান থেকে একটা সরকারি স্কুলে ক্লাস 5-এ ভর্তি হলাম। বাবা আর ভাই জলপাইগুড়ি চলে গেল। বাবা পরে বিয়ে করেছিল অন্য এক মহিলাকে। ঠাকুমা, ভাই সবার থেকে আমি আলাদা হয়ে গেলাম। ভাই সৎমায়ের অত্যাচার সহ্য করে বড় হলো, আর আমি মামা মামির অত্যাচার গঞ্জনা শুনে বড় হলাম। দিদা ক্রমে বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়ল। বিচক্ষণ মানুষ ছিলেন বলেই হয়তো তিনি আমার বিয়ে দিয়ে দেন, আর আমাকে বলেন, এই সংসারে থাকার থেকে বিয়ে করে নিজের সংসারে থাকা ভালো। আর এও বললেন যে যে কাজটা তোর মা করেছে সেটা যেন তুই কোনো দিন করিস না। তারপর আমার বিয়ে হয়ে যায়, আর আমার বিয়ের 1 বছরের মধ্যে আমার দিদা মারা যান। শুনেছিলাম আমার মামা মামি আমার দিদার ওপরে খুব অত্যাচার করত, মানসিক অত্যাচার। আমি তাকে শেষ দেখা দেখতেও পাইনি, আমাকে খবরই দেওয়া হয়নি। যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে বড় করলো তাকে শেষবারের মতো দেখতেও পেলাম না। আর এখন বর্তমানে মামার বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সম্পর্ক রাখিনি, আর রাখবও না কোনো জন্মে। বর্তমানে আমি আমার সন্তান ও স্বামীকে নিয়ে ভালোই আছি। আমার সাথে ঘটে যাওয়া এই বাস্তব ঘটনা লিখতে গিয়ে অনেকটাই বড় হয়ে গেল। জানি না আপনার কেমন লাগবে। ভালো লাগলে ভালো করে গুছিয়ে শ্রোতাদের শোনাবেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। খুব কষ্টের একটা ঘটনা শুনলাম। ঘটনাতে ভৌতিক উপাদান যাই থাকুক না কেন, ঘটনাটা কিন্তু খুবই কষ্টের। দিয়ার জন্যে খুবই খারাপ লাগলো, আর ওর ভাইয়ের জন্যেও। কিন্তু জানি না ওর ভাই কেমন আছে। তবে দিয়া বিয়ে করে সংসার করছে, তাদের একটা বাচ্চাও রয়েছে। এটা শুনে ভালো লাগলো। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 428 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজবাবু, আজ তোমার সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। প্রেতপক্ষে পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি এই বছর 2026-এর প্রেতপক্ষের প্রথম পর্বের প্রথমেই ছিল। সেই ঘটনাটি নির্বাচিত করার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমার নাম স্মৃতি রঞ্জন ঘোষ। আমি পেশায় একজন অস্থায়ী দমকল কর্মী। আমার ছেলের নাম সাগ্নিক। ও তোমার কণ্ঠের খুব বড় ভক্ত। একবার যদি হাই সাগ্নিক বলে দাও, ও খুব খুশি হবে। হাই সাগ্নিক, তোমার বাবার সাথে সাথে তুমিও আমাদের প্রেতপক্ষের ঘটনা শোনো। সেটা শুনে আমার খুবই ভালো লাগলো। এইভাবেই আমাদের সঙ্গে থেকো। খুব ভালো থেকো সাগ্নিক। যাই হোক, ঘটনায় ফেরা যাক। ঘটনাটি ঘটেছিল আমারই বাড়িতে এক রাতে। ঘটনাটি 2025-এর। সেদিন রাতে আমি আমাদের বাড়ির ফার্স্ট ফ্লোরে একাই ছিলাম। আমাদের বাড়ির নিচতলায় ঢুকতেই ডান দিকে উপরে যাওয়ার সিঁড়ি, বাম দিকে 2টো ঘর এবং সিঁড়ির পরই ডাইনিং, এবং শেষ প্রান্তে ডান দিকে বাথরুম, সোজা রান্নাঘর। উপর তলাতেও একই রকম ডিজাইন, নিচতলার মতোই। ডিটেলটা বলছি ঘটনা বোঝার সুবিধার্থে। সেদিন নিচতলায় আমার মা ছিলেন বাম দিকের শেষ ঘরে, আর আমি ছিলাম সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরে, পুরোপুরি কোনাকুনি অবস্থানে। দরজা বন্ধ থাকলে কেউ কারোর গলা শুনতে পাবে না। সেদিন আমার স্ত্রী বাড়ি ছিল না, ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিল। আমি অনেক রাত অবধি টিভিতে হরর মুভি দেখছিলাম। রাত্রি 3টে বাজার কিছু আগে প্রকৃতির ডাকে বাথরুমে গিয়েছিলাম। তারপর টিভি অফ করে 3টে নাগাদ শুয়ে পড়ি। পরদিন ছুটি ছিল, তাই তাড়াতাড়ি ওঠার প্রয়োজন ছিল না। ঘুমিয়ে পড়ব এমন অবস্থায় ঠিক তখনই হঠাৎ দরজায় একটা টোকা। আমি আধো ঘুম চোখ না খুলেই জিজ্ঞাসা করলাম, কে? উত্তর এলো, আমি, দরজা খোলো। অবিকল আমার স্ত্রীর গলা। আমি জিজ্ঞাসা করলাম,
তুমি কোথা থেকে এলে? উত্তর এলো, আরে কোথা থেকে আবার? বাপের বাড়ি থেকে। আমি আবারও প্রশ্ন করলাম, এত রাতে তুমি কি করে এলে? উত্তর এলো, কি করে আবার, হেঁটে। এই কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা জোরালো ঠান্ডা স্রোত নেমে গেল। কারণ আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। এত রাতে সেখান থেকে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব নয়। আমি ভয় পেলেও গলা যথাসম্ভব শান্ত রেখে বললাম, বাইরের বারান্দায় সোফা আছে, ওখানে বা পাশের ঘরে গিয়ে থাকো, আমি সকালের আগে দরজা খুলব না। অদ্ভুত ব্যাপার, আর কোনো কথা দরজার ওপাশ থেকে ভেসে এলো না। পরদিন যখন ঘুম ভাঙল তখন সকাল 7টা। দরজা খুলে বাইরে বেরিয়ে কাউকে দেখিনি। এখানে আরেকটা বিষয় বলার যে আমার একটা পোষা খরগোশ আছে, ওর নাম পপি, যাকে ছাদে যাওয়ার সিঁড়ির একপাশে খাঁচায় রাখা থাকে। ওই দিন সে খুব ভয় পেয়েছিল। আমাকে দেখেও খাঁচার এক কোণে গুটি সুটি মেরে বসেছিল। কোনোদিনই এরকম হয় না। ওকে খেতে দিতেই গিয়েছিলাম, কিন্তু ও কিছুই খেলো না। গলা দিয়ে কেমন ফ্যাচ ফ্যাচ শব্দ করছিল। আমি গায়ে হাত দিতে একটু শান্ত হয়। আমি তারপর ওকে খাঁচা সমেত ছাদে রেখে আসি। ভাবলাম যদি ওখানে থেকে একটু স্বাভাবিক হয়। ও প্রচণ্ড ভয় পেয়েছে। যাই হোক, দিনের আলোয় ঘটনাটা দুঃস্বপ্ন বলেই মনে হয়েছিল, কিন্তু রাত হবার সাথে সাথে আবারও আগের রাতের ব্যাপারটা মাথায় চেপে বসলো। আবারও ভয় লাগছিল, আজ আবার যদি দরজায় টোকা পড়ে। আমি নিজেকেই বুঝিয়েছিলাম যে অনেক রাত অবধি হরর মুভি দেখার ফল এটা। তাই আমি সকালে বউকে ফোন করেও কিছু বলিনি। মনে মনে বললাম, আজ আর কিছু হবে না, কাল যেটা হয়েছিল ওটা মনের ভুল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেদিন রাতে শোয়ার কিছুক্ষণ আগে কি মনে হতে পপিকে খাঁচা সমেত ঘরে এনে রাখি, আর ফোনে অ্যালার্ম দিয়ে শুই রাত 3টে নাগাদ। মনে কৌতূহল হচ্ছিল, আবার ভয়ও লাগছিল। ঘুম কিন্তু বিশেষ হয়নি। অ্যালার্ম দিয়েই রেখেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম যে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হবে না। তবু বাড়তি ব্যবস্থা হিসেবে নিয়েছিলাম আর কি। উদ্দেশ্য একটাই যে রাত 3টের সময় আগের দিনের মতো ঘটনা আবার ঘটে কিনা। রাত জেগে বিছানায় এপাশ ওপাশ করছি। এক একটা মিনিট যেন এক এক ঘন্টা বলে মনে হচ্ছিল। 3টে বাজার কিছু আগে অ্যালার্মটা অফ করে দিই। আগের দিন ঘরের ডিম লাইট জ্বলছিল, কিন্তু আজ ঘরের মেন লাইটটা জেলে রেখেছিলাম। 3:26 আবার ঘরের দরজায় টোকা। একবার, দুবার, এইবারে দরজার ওপাশ থেকে কেউ বলল, কি হলো, দরজাটা খুলবে তো? আমি ভয়ে কাঠ, কোনো উত্তর দিইনি সেই দিন। আবারও প্রশ্ন এলো, ঘরের ভেতরে আছো, দরজা খুলছো না কেন? আমি একদম চুপ। আরও একটা ব্যাপার দেখে আরও ভয় পেলাম। দেখি পপিও খাঁচার এক কোণে গুটি সুটি মেরে দরজার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। শুনেছিলাম জীবজন্তুরা নাকি অপদেবতার উপস্থিতি অনুভব করতে পারে। তাহলে কি বাইরে যে দাঁড়িয়ে আমাকে ডাকছে সে আমার স্ত্রী নয়, এ কোনো প্রেত? কোনো রকমে রাতটা কাটে। পরদিন আশ্চর্যভাবে আর কোনো ঘটনা ঘটেনি। যদিও সেই দিন আমার নাইট ডিউটি যাবার ছিল এবং স্ত্রীও ফিরে এসেছিল। আমার স্ত্রীও আমাকে কিছু বলেনি, আমিও কিছু বলিনি যে আমার সাথে রাতে কি ঘটেছে। পাছেও ভয় পায়, আর ছেলেটাও ছোট। যাই হোক, তারপর থেকে আজ অবধি এই জাতীয় ঘটনা আর ঘটেনি। তবে একটা বিষয়ের ব্যাখ্যা আজও আমার কাছে নেই। সেটা হচ্ছে, প্রথম দিনের ঘটনাটা মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরদিন যেটা হলো তখন তো আমি জেগে। তার ব্যাখ্যা কি? সত্যি কি কোনো প্রেতাত্মা তার নিজের অস্তিত্বের জানান দিতেই দ্বিতীয়বার এসেছিল আমার বাড়িতে? কিন্তু এটা আমি জানি না যে সে আমার স্ত্রীর গলা অনুকরণ করে কিভাবে কথা বলছিল। ঘটনাটা একটু গুছিয়ে নিও, নির্বাচিত হলে তুমি শুনিও। ভালো থেকো, লাভ ইউ প্রেতপক্ষ। এখানে স্বাভাবিক একটি বিভ্রম। প্রেত পক্ষ, এখানে স্বাভাবিক একটি বিভ্রম।
অদ্ভুত একটা ঘটনা শুনলাম, স্মৃতি রঞ্জন ঘোষ আমাদেরকে পাঠিয়েছে। সত্যি এর ব্যাখ্যা কিন্তু আমিও খুঁজে পেলাম না। কোনো প্রেতাত্মাই যদি তার বাড়িতে এসে থাকে, প্রথম কথা কেন এলো, কি কারণে, আর তার স্ত্রীর গলা সে কিভাবে অনুকরণ করলো এটাও জানা গেল না ঠিকই, কিন্তু এরকম অনেক ঘটনায় শুনেছি যে প্রেতাত্মারা নাকি নিজের কাছের মানুষদের গলা অনুকরণ করতে পারে। তবে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তোমাদের কি আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সব সময়ই তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে থাকি এবং তোমাদের সমস্ত কমেন্টই কিন্তু আমি পড়ি। আর সেরকমই কিছু কমেন্ট এবার পড়ে নেওয়ার পালা। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে সমীর সরকার, লিখেছে আজ উন্মেষের ঘটনাটা খুব ভালো লাগলো, ধন্যবাদ উন্মেষ ভাই, রাজদার গলায় জমে গেছে। কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া, গীতা গোস্বামী, SJ ভ্লগ, সুদেশনা সিনহা রয়, লিখেছে অদ্ভুত ঘটনা শুনলাম প্লাস প্যাথেটিক। কমেন্ট করেছে বুবুন ঘোষ, মঙ্গল মুখার্জি আর সানি সর্দার। এই সব কটা কমেন্টই এসছে হাসপাতালের রাতের ডিউটিতে যা দেখলেন ডাক্তার আজও ভুলতে পারেননি, প্রেতপক্ষের 426 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।